আমি একটু স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে কথা বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক রাজনীতিতে এবং ভূ রাজনীতিতে আসলে ইমোশন পে অফ করে না, সব স্ট্র্যাটেজি। ইরানও যা যা করছে, ইরানও সব কিছু তার কৌশলের জন্য করছে, একদম সোজাসাপটা। মানে আমরা এখন হেজবুল্লাহকে নিয়ে আলোচনা করছি। হেজবুল্লাহ প্রথম তৈরি হয়েছিল আসলে অবশ্যই ইন দ্য রিয়াকশন অফ ইসরায়েলস ইনভেশন, এবং আমি একমত যে হত্যা করে আসলে করা যায় না। 92-তে নাজরুল্লাহ হলেন, তার আগে যিনি চিফ ছিলেন তাকে 5 হেলিকপ্টার থেকে মিসাইল মেরে হত্যা করেছে ইসরায়েলি, আবার নতুন তৈরি। এবং নাজরুল্লাহর পর যিনি আসবেন ধারণা করা হয় উনি আরো বেশি কট্টর, মানে ওরা পুরো সুইসাইড বম্বিং করে ইসরায়েলের 12টা বাজিয়ে দেবো টাইপের করছে। কিন্তু আমরা এভাবে একটু দেখা দরকার যে ইরান অ্যাটাক করছে, ও তো লেবানিজ। এখন সমস্যাটা কোন জায়গায়? ইরানের একটা কৌশল আছে, এই কৌশলটা নিয়ে যে কেউ ডিবেটও করতে পারে। সেটা হচ্ছে ইরান খুব কমফোর্টেবল ওয়েতে মধ্যপ্রাচ্যে তার মিলিটারি পাওয়ার সে সবসময় প্র্যাকটিস করেছে। সেটা কিরকম? তার কথা হলো প্রক্সি তৈরি করেছে সে। এর মধ্যে হেজবুল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া গ্রুপ। আমরা কিন্তু নন স্টেট, এবং আমরা এই আলাপ তো টেকনিক্যালি করা দরকার। লেবানন তো একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে একটা গ্রুপ আছে, তাদের এমপি আছে, তারা একটা পলিটিক্যাল পার্টি, কিন্তু তাদের এই পরিমাণ সোলজার এবং অস্ত্র আছে যেটা ওদের ন্যাশনাল মিলিটারির চাইতে বড়। প্রশ্ন আছে। হুতিরা আছে ইয়েমেনে, ঘটনাচক্রে দুটো শিয়া, ইরানের সাথে শিয়ার যোগাযোগ আছে, এবং তারা এদেরকে প্রক্সি হিসেবে ইউজ করে। আমি আসবো, ওদেরকে দিয়ে বিভৎস কাজও করিয়েছে। অনেকের কাছে শুনতে ভালো লাগছে না, বাট আইল টেল ইট। আবার আপনার কৌশল যখন প্রয়োজন হচ্ছে, আপনি কিন্তু সুন্নিদেরকে সাপোর্ট করছেন। হামাস সুন্নি, কিন্তু আপনি সাপোর্ট করছেন। মজার ব্যাপার, অনেকের অবাক লাগবে, যে কেউ সার্চ করে দেখতে পারেন। আর্মেনিয়া আজারবাইজানের যখন যুদ্ধ হয়, আজারিরা শিয়া মুসলিম, ইরান কিন্তু আজারিদেরকে সাপোর্ট করে না, ইরান সাপোর্ট করেছে আর্মেনিয়ানদেরকে। একটা ডিফারেন্ট ডিসকাশন। ওর সাথে আজারবাইজানের জাতিগোষ্ঠী নিয়ে তার ল্যান্ডে প্রবলেম আছে, সে আর্মেনিয়াকে হেল্প করেছে। এবং আজারবাইজান কিন্তু ন্যায়ের পক্ষে ছিল। নাগর্নো কারাবাখ তার, আর্মেনিয়া দখল করে বসেছিল, ইন্টারন্যাশনালি তার জায়গা। ইরান কিন্তু তখন ওকে সাহায্য করেছে। সো ইরান ন্যায়ের পথে আছে আমি মনে করি না। হেজবুল্লাহ সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে সাহায্য করে নাই। বাশার আল আসাদ কচুকাটা করে নাই আদার মুসলিমদেরকেই। সিরিয়াতে যে সিভিল ওয়ার হলো, ও কাদেরকে কচুকাটা করেছে? মুসলিমদেরকে। এবং বাশার আল আসাদ কি গায়ের জোরে ক্ষমতায় নেই? তিনি শিয়া শুধু না, তিনি আলাউইদ, যার পার্সেন্টেজ ইজ ভেরি লো, গায়ের জোরে ক্ষমতায়। জাহিদ ভাই, আপনাকে এখানে একটু থামাইতে হয়। বাশার আসাদকে করেছে একটা, সে বুচার এন্ড এভরিথিং ফাইন, বাট আমরা এখানে উই আর টকিং অ্যাবাউট ইসরায়েল এন্ড ইরানে। আপনি যে কৌশলের কথা বলছেন, ইরানের যে একটা কৌশল থাকতে পারে, ইরানের কৌশল কিছু না। ইরানের কৌশল ইসরায়েলের ডিস্ট্রাকশন, ইসরায়েলকে ইয়ে করা, ডিফিট করা। আমি দ্বিমত করি। আচ্ছা, আপনি দ্বিমত করতে পারেন, হ্যাঁ, বাট দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ সাপোর্টেড একদিকে সুন্নি হামাস আর একদিকে শিয়া হিজবুল্লাহ। ঠিক আছে, না, আমি দ্বিমত করি হলো হামাস আর হিজবুল্লাহ কি ইসরায়েলের স্বার্থে, কিন্তু বাশারকে ক্ষমতায় রাখা আসলে নাথিং টু ডু উইথ ইসরায়েল। না, আমরা বাশারের দিকে গেলাম না। আমি যাচ্ছি। আপনি বাশারের দিকে যাচ্ছেন কেন? বাশারের দরকার নেই। আমি যাচ্ছি, বাশার ইজ নট এন আলোচনার বিষয়। আলোচনার বিষয় আছে, কারণ আমাকে এই যে ইরান যেহেতু পার্টিসিপেট করছে, আমি এটুকু বলতে চাইছি প্রাথমিকভাবে এটা স্ট্র্যাটেজিক ইস্যু। ফাইন, এখন স্ট্র্যাটেজিক ইস্যুর কারণে সে কি করছে না করছে, ইসরায়েলও তার শত্রু হয়েছে আসলে স্ট্র্যাটেজিক কারণেই, কোনো সন্দেহ নাই। কোনো একদিন ইসরায়েলের সাথে তার যদি সব ঠিক হয়, সে ঠিক হয়ে যেতে পারে। এটাও স্ট্র্যাটেজি যদি তার মিলে যায়, এর মধ্যে কোনো এথিক্স আছে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি সেই কথাটাই বলতে চাইছি। আমি আসছি এখন এথিক্স দিয়ে হয় না। আই ক্যান গিভ লট, মানে আমি আর্মেনিয়া আজারবাইজানের উদাহরণটা এই কারণেই দিয়েছি। এই ইরান আমরা মনে করছি খুব এথিক্যালি অপারেট করছে, নো, ওখানে তার ইন্টারেস্ট। আজারবাইজানের একটা গ্রুপ আছে, ওদেরও কিন্তু একটা প্রভিন্স আছে ইরানের ভেতরে, যেটা আজারিরা আছে। ওর যদি পাওয়ারফুল হয়, ওইটা সহ সে টান দিতে পারে। সে কৌশলে ওই হিসাব করেছে, ফলে সে তার পক্ষে দাঁড়াচ্ছে না। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, ইটস অল অ্যাবাউট ইউর ইন্টারেস্ট। আপনি ওর জায়গা হলে তো আপনিও তাই করতেন। কিন্তু আপনি তো আজারবাইজান তো ফাইট করছে একটা জাস্ট কজের জন্য। আমার প্রভিন্সটা যে আজারবাইজান, যেখানে প্রেসিডেন্ট রাইসি মারা গেছে, না ক্লেম করে নাই, কিন্তু
রাইসি যেখানে মারা গেছে, আজারবাইজান কিন্তু কোনোদিন সেটা ক্লেম করে নাই, না, কিন্তু করেনি। ও আগে থেকেই মনে করছে এটা হতে পারে, তাই আজারবাইজানকে সাপোর্ট করা যাবে না। আমি জাস্ট এটুকু বলতে চাইছি, দিনের শেষে এভরিথিং ইজ ইন্টারেস্ট। এখন আমার কাছে যেটা মনে হয়, এটুকু বলে শেষ করি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা। আমরা খেয়াল করেছি যে ইরান যে ব্যালিস্টিক, এবার কিন্তু ব্যালিস্টিক মিসাইল দিয়ে ওরা অ্যাটাক করেছে। আগেরবার ছিল বেশি ড্রোন, ওদের শাহিদ ড্রোন ছিল। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ডিফারেন্স হচ্ছে যে ড্রোন আসতে অনেক বেশি সময় লাগে, ব্যালিস্টিক মিসাইল ইজ দ্য ফাস্টেস্ট ওয়ান। কিন্তু ইরান এবারও খুব বেশি যে সিরিয়াসলি ইসরায়েলকে অ্যাটাক করতে চেয়েছে আমি মনে করি না। এটা একটা ফেস সেভিং অ্যাটাক বলে মনে হয়, কারণ যে কয়েকটা ইসরায়েলে গিয়ে অ্যাটাক করেছে, চাইলে কিন্তু আরো বেশি অ্যাটাক করা সম্ভব ছিল। খুব বেসিক, আপনি অনেকগুলো ডেকয় বলে, আপনি অনেকগুলো ডামি পাঠাবেন। আপনি যদি লেবাননকে দিয়ে মানে হেজবুল্লাহর কাছে কিন্তু 1 থেকে 1.5 লাখ রকেট আছে, ওগুলো দিয়ে যদি আপনি ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ওভারওয়েলমড হবে। আপনি ওর মধ্য দিয়ে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আঘাত করতে পারেন। সো ইরান আসলে এবারও আঘাত করতে চায়নি, আগের বারও চায়নি। হাসান নাসরুল্লাহকে তাদের একটা কৌশল, কৌশল, আমি এটাই বলছি এটা। সুতরাং যুদ্ধ যে খুব ওয়াইড স্প্রেড হয়ে যাবে তা না, তবে এখানে একটা ভয়ের জায়গা আছে। নেতানিয়াহু আসলে ইসরায়েলের স্বার্থ ধরতো না, সে তার নিজের স্বার্থ দেখছে। সে যুদ্ধ যদি একটার পর একটা টেনে নিয়ে না যেতে পারে, তার পক্ষে কিন্তু ক্ষমতায় থাকা সম্ভব না, এবং সে চাইছে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনার জন্য। সুতরাং সে সেটা চেষ্টা করবে। আবার আমেরিকার বিপদ হচ্ছে, আমি মনে করি এই ক্রাইসিসের সবচেয়ে বড় বিপদে আছে বাইডেন। বাইডেন তো নির্বাচন করছে না, কিন্তু তার ডেমোক্রেটিক পার্টি এই মুহূর্তে মিডল ইস্টে একটা মেজর যুদ্ধে যদি সে জড়িয়ে পড়ে, তার কিন্তু খুব বড় ক্রাইসিস তৈরি হবে ভোটের রাজনীতিতে। তো আমেরিকা চেষ্টা করবে অন্তত সহসা এটা যুদ্ধ না, বড় যুদ্ধ না হয়ে যাক।